রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালের ক্যান্টিনে অভিযান চালালো ভোক্তা অধিকার সংরক্ষণ। জরিমানাও করেছে তাদেরকে। কিন্তু এই অভিযান কি শুরু হয়ে শেষ? অভিযান বা জরিমানার পর আর কিছু কি করার নেই আইনগতভাবে, নাকি থাকলেও এখানেই দায়িত্ব এবং কর্তব্যের ইতি টানা হচ্ছে প্রচলিত নিয়মেই? আজ ঠিক এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত হবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। জনাব মঞ্জুর মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগের পর্দায়। আজ আমরা দেখলাম যে বাংলাদেশের দুটো বড় হাসপাতাল ল্যাবের এবং স্কয়ার হাসপাতালে আপনাদের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন এবং তাদেরকে জরিমানাও করেছেন। এসব ক্ষেত্রে শুধু হঠাৎ অভিযান বা জরিমানাই কি আপনাদের দায়িত্ব? ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে কি আর কোনো দায় নেই আপনাদের? ধন্যবাদ। আমার মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটি বিষয় একটু পরিষ্কার করে নিতে চাই, আমরা মোবাইল কোর্ট করি না, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বাজার তদারকি অভিযান পরিচালনা করি। আমাদের এখানে আপনারা দেখবেন আমরা সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে যেখানে রোগীরা খাবার খান, সেই খাবারগুলোর আসলে প্রকৃত কী অবস্থা আমরা 6 মাস নিবিড়ভাবে এটা গোপনভাবে আমরা পর্যালোচনা করেছি এবং আমরা জানতে পেরেছি যে এখানে রোগীর জন্য যে মানসম্মত খাবার দেওয়ার তারা সেভাবে দিচ্ছেন না। উদাহরণ হিসেবে আমি কয়েকটি হাসপাতালের নাম বলে দিই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে তেলাপোকা, তারপরে পপুলার হাসপাতালে পোড়া তেল তেলাপোকা, স্কয়ার হাসপাতালে পেয়েছি পোড়া তেল, ল্যাবেড হাসপাতালে আজকে আমরা মেয়াদোত্তীর্ণ পণ্য এবং আরও যে বিদেশি আমদানিকারকের স্টিকার বিভিন্ন অনেকগুলো হসপিটালে পেয়েছি। তো এই বিষয়গুলো আমরা আসলে একটু নজরে আনতে চাচ্ছি এই কারণে যে আমার দেশের ব্র্যান্ড আমরা সবসময় বলে থাকি স্কয়ার ল্যাবে সকল হাসপাতালগুলো যেটি আমার দেশের, এই হাসপাতালগুলো আমরা ঠিক হবে কবে জনগণ জানতে চায়, আমাদের ফেসবুকের মাধ্যমে লিখেন। আমার মহাপরিচালক মহোদয় আগে 2টো তদারকি টিম ছিল, এখন আমরা 3টি করছি। আগামী রমজানে আমাদের এটি 4টি হয়ে যেতে পারে। এই 3টি তদারকি টিমের মাধ্যমে আমরা ঢাকা শহরে এবং আরও 64টি জেলায় আমাদের কার্যক্রম চলছে এবং আমরা তদারকি করতে গিয়ে যে বিষয়গুলো দেখি আমি নিজেও একটু বিস্মিত হয়েছি যখন পপুলার হাসপাতালে গিয়েছি। তারপরে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এখানে একটু দেখবেন যারা এখানে পরিচালনায় আছেন, এখানে কিন্তু গ্রুপ অফ ট্রেন্ড অফিসার তারা কিন্তু এগুলো দেখছেন। তাহলে শিক্ষিত এই সমাজ যারা এখানে আছেন তাহলে তারা কি কাজ করছেন? আমরা এখানে আমাদের যে অবজারভেশনটুকু সেটি হলো যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোতে কিছুটা উদাসীন, অনেক ক্ষেত্রেই অমনোযোগী। কর্তৃপক্ষের মনোযোগ আনয়নের জন্য আমরা সবগুলোকে আমাদের অফিসে পরবর্তী দিন ডাকছি এবং আমরা কিছু নির্দেশনা দিচ্ছি। একই সাথে এখানে একটি প্রশ্ন এসে যায়, আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ এসব নিয়ম কানুন জানেন না। তারা বলছেন যে এই যে লেভেলিং করা হচ্ছে, লেভেলিং করা উচিত সেটাই আমরা জানি না। এই যে তাদের আইন বা নিয়ম সম্পর্কে তারা জানে না, এই না জানার কারণ কি? এর মানে কি আপনাদের এই নিয়মিত অভিযান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই? দেখুন, জমি যার খাজনা তার, এটি একটি প্রচলিত সত্য। যিনি ব্যবসা করবেন তিনি রাষ্ট্রীয় আইন নিয়মকানুন সব কিছু জেনে শুনে ব্যবসা করতে আসবেন, সেটা যে ব্যবসায়ী হোক। তাহলে এখানে আমরা যখন দেখব হাসপাতাল কর্তৃপক্ষ একটি ক্যান্টিন পরিচালনা করবেন, তাদের সংশ্লিষ্ট স্টাফ বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটি জানবেন না, এই ধরনের দায় এড়ানোর কথা বলা চলবে না। আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। এই ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে ম্যানেজমেন্ট অনেক অমনোযোগী। সমরিতা হাসপাতালে গেলে বাংলাদেশের যে কোনো যে শিক্ষিত মানুষ তাদের ক্যান্টিনে ঢুকলে যে তাদের যে অমানবিক যে কার্যক্রম এটা দেখলে বিস্মিত হওয়ার কথা। তা আমরা সেখানেও তাদেরকে ডেকেছি, আমরা তাদেরকে বলেছি, পর্যায়ক্রমে কিন্তু আমরা কাজ করছি। আমরা শুধু ফাইন করে চলে আসলাম সেটি তো বিষয় না, কত ফাইন করলাম এটি বিষয় না, তার চেয়ে মুখ্য হলো আমার পারফেকশন লেভেল কতটুকু হাই। আমরা A+ রেস্টুরেন্ট যেমন আমার ক্যান্টিনগুলো কেন A+ রেস্টুরেন্টের মান বজায় রাখবে না, এবং এই মান বজায় রাখার জন্য এটা বাধ্য করার জন্য আইন অনুযায়ী যে কার্যক্রম শুধু ফাইন করা নয়, আমরা অধিদপ্তরে ডেকে তাদেরকে আগে বলছি যে সচেতন হতে হবে। সচেতন না হলে তারপর তাদের পর্যায়ক্রমে আমরা আবার যাচ্ছি। আমাদের অধিদপ্তর থেকে মহাপরিচালক মহোদয় বলেছেন যে আমরা বিভিন্ন স্থানে গিয়ে মিটিং করছি এবং মিটিং করে যে সচেতন হওয়া, আজকে আমরা কয়েকটি এদেরই ক্যান্টিনে আমরা দেখেছি যে মূল্য তালিকা টাঙানো আছে কয়েকটিতে, যেমন স্কয়ার ল্যাবের 2টোতে পেয়েছি, এটি একটি ভালো দিক। আবার তারা খাদ্যদ্রব্য উৎপাদন করছেন এটিও দিয়েছেন। তো এখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো ভাবেই আছে। কিন্তু এখানে একটি প্রশ্ন না করলেই নয়, আজকে তো আপনারা হাসপাতালের ক্যান্টিনগুলোর কথা বলছেন, কিন্তু রোগীর খাবার কি আপনারা তদারকি করছেন? রোগীর খাবারে কোনো ভেজাল বা অস্বাস্থ্যকর খাবার তাদের দেওয়া হয় কিনা?
রোগীর জন্য তো তারা অস্বাস্থ্যকর খাবার দিচ্ছেন। কিভাবে বলছি, যে তেলাপোকা যখন খাবারের উপর দিয়ে হাঁটেন, তাহলে যে এখানে কিন্তু নামকরা বিশেষজ্ঞগণ আছেন, ডাক্তারগণ আছেন, এখানে যে অনেক শিক্ষিত লোকজন, অনেক পড়ালেখাওয়ালা লোকজন আছেন, তাহলে এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায় এড়াবেন কীভাবে? আমরা এই জায়গাটায় তাদেরকে নক করার চেষ্টা করছি যে মনোযোগী হতেই হবে। আপনার যে ভেজাল দিয়ে যাবেন বছরের পর বছর, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা দেখেছেন, খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি। আমরা তো এমন দুর্নীতিগ্রস্ত সমাজ চাই না। আমার দেশের সবাই কি বিদেশে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ আছে? তাহলে একজন পিএইচডি হোল্ডারদারি যখন আমাদের বলেন যে আমি তো কখনো বাইরে যাব না, তাহলে আমি এই দেশে কিভাবে যে সেবাটা পেতে পারি, এটা নিশ্চয়তা করবে কি? আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আপনাদের মহাপরিচালকের মহোদয়ের পক্ষ থেকে এই কথা নিশ্চিত করতে চাচ্ছি যে উইল ডু দিস। এখানে আরো একটি প্রশ্ন আসে। এই যে ধরেন আজকের অস্বাস্থ্যকর খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা ক্যান্টিনে দেখেছেন এবং তাদেরকে জরিমানা করেছেন, কিন্তু অতীতে তাদের এই ঘটনাটি তার মানে নিয়মিত একটি ঘটনা। অতীতের ঘটনার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? এইখানে অতীত বাদ দিই, এই সমসাময়িক ঘটনাই বলি। পপুলার এবং ল্যাবেট হাসপাতাল খুব দূরের নয়। পপুলারে যখন 3 লক্ষ টাকা জরিমানা আরোপ করলাম যে তাদের আইন অনুযায়ী বিভিন্ন ধারায় তারা ভুল করলো, তাহলে ল্যাবেট এত কাছের হসপিটালটি তারা কেন সংশোধন হলো না? তারপরে স্কয়ার হাসপাতাল, আপনারা কি জানছেন না? আপনার পাশে বিআরবি সমরিতে আমরা গিয়েছি, তারা কিন্তু জানছেন। তাহলে এই ধরনের অমনোযোগিতা, আমি বারবার বলি যে এই ধরনের অমনোযোগিতা, খামখেয়ালিপনার দিন শেষ। বাংলাদেশে এটি অন্তত আমাদের অধিদপ্তর থেকে এটি কখনো আমরা হতে দিব না। আমরা সর্বোচ্চ বলেছি, আমরা সবসময় মানুষকে বলি যে আমরা লোক দেখানো অভিযান করা শুধুমাত্র ফাইন করার জন্য যা এটি নয়। আমরা এমন একটি দেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ, যে দেশ 2041 সালে সমৃদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা যে স্বপ্ন দেখি, আমার মহাপরিচালক মহোদয় প্রত্যেকটি অফিসারকে ইন্ডিভিজুয়ালি নার্সিং করেন, কিভাবে অভিযান করতে হবে। জনাব মঞ্জুর মোহাম্মদ, কিভাবে কোথায় এই অভিযান পরিচালিত হবে সেটি আপনারা কেমন করে সিদ্ধান্ত নেন? আচ্ছা, আমাদের প্রতি মাসের অভিযান, ধরুন আমার ঢাকা বিভাগে 17টি জেলা এবং ঢাকা সিটি কর্পোরেশন 4 জন অফিসার। প্রত্যেক অফিসারের মার্চ মাসে, যেই মার্চ মাস শুরু হলো, আমি ফেব্রুয়ারি মাসে লিখিতভাবে একটি আমরা অফিসারদের কবে কবে কে যাবে সেটি লিখে দিই। কিন্তু কোন অফিসার কোন এলাকায় যাবেন সেটি কিন্তু সে নিজে এখতিয়ার করে সেটি ঠিক করেন। আমরা যখন মহাপরিচালক মহোদয় কিংবা আমি যাদেরকে বলি যে জনগণ যেটা চায়, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যে এখানে একটু বেশি ভেজাল চলছে, এখানে আমরা কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে চেষ্টা করি যে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করার জন্য। এই যে দেখুন, এই হাসপাতালগুলোতে, নামি দামি হাসপাতালের ভিতরের এই ভয়াবহ রূপ, এই বিষয়টা কিন্তু বাইরের থেকে বোঝার উপায় ছিল না যখন আমরা ভিতরে অফিসিয়াল মোডে গিয়ে এখানে কাজ করেছি। আমরাও তো ভর্তি হয়েছি, আমরা এই বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে আমরা একসময় পেশেন্ট হিসেবে ছিলাম। তাহলে আমরা কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি বিষয় আমি প্রশ্ন রেখে এসেছি যে আমাদের যে এই দায়িত্বটুকু কি আমরা সবাই যার যার অবস্থান থেকে নিতে পারবো না? আমরা যদি না জাগি, কেমনি সকাল হবে? এই কথাটা আজকে ল্যাবেট কর্তৃপক্ষ এবং স্কয়ার কর্তৃপক্ষকে কবিতার লাইন দিয়ে যেসব জায়গায় আপনারা অভিযান পরিচালনা করেছেন, তাদেরকে নিয়মিত অভিযান পরিচালনা করা বা তাদেরকে নিয়মিত তদারকিতে রাখা, সেই ব্যবস্থাটি আপনারা কিভাবে নেন? সেই কার্যক্রম কিভাবে পরিচালনা করেন? জি, এটি আছে। আমরা এই কার্যক্রম, আমরা যতগুলো অভিযান করি, ধরুন আমার 6 মাস আগের যেই সংস্থাগুলো বা যে প্রতিষ্ঠানে আমরা অভিযান করেছি, সবগুলো প্রতিষ্ঠানে আমরা দ্বিতীয়বার যাচ্ছি এবং দ্বিতীয়বার গেলে আইন অনুযায়ী কিন্তু দ্বিগুণ জরিমানা হয়। এবং আমরা এখানে একটা জিনিস আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে অনেক ইতিবাচক পরিবর্তন হচ্ছে, অনেকে চেষ্টাও করছেন। কিন্তু ওই যে বললাম না, আমরা তাদের এখনও অনেকেই বলেন যে বন্ধ করে দেন। রাষ্ট্র থেকে এখন আমরা যদি সেখানে পর্যাপ্ত তারা প্রশিক্ষণ পাইনি, এই বিষয়টি মনোযোগে এসেছে গত 4-5 বছর যাবৎ, যে গভীর মনোযোগে এসেছে। কিন্তু আমি বিশ্বাস করি যে অধিদপ্তর থেকে যে এই মনোযোগ যেহেতু এসেছে, সরকারের বিভিন্ন সংস্থা আছে, র্যাব আছে, ডিএমপি আছে, জেলা প্রশাসনগুলো প্রত্যেক জেলায় আছে। আজকে আপনার মাধ্যমে একটি বিষয় জানাই, রাজবাড়িতে 12 টাকার ওষুধ আজকে নিয়েছে 800 টাকা এবং তাৎক্ষণিকভাবে অফিসারকে আমরা নির্দেশ দিয়েছি, সে ফোন করেছিল এবং তাকে 50,000 টাকা জরিমানা করেছে। আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। তাহলে এই ধরনের দৌরাত্ম্য ব্যবসায়ী সমাজের কাছে অনুরোধ থাকবে। এই আমার দেশ একসময় গরিব ছিল, এখন আমরা সমৃদ্ধির স্বপ্ন দেখি। এখন আমরা স্বপ্ন দেখি যে আমাদের অনাগত যা প্রজন্ম, তারা একদিন ভালো একটা দেশ পাবে। সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নের আঙ্গিকে আমরা কাজ করছি। জনাব মঞ্জুর মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে অভিনন্দন জানাতে চাই, এমন একটি অভিযান আপনারা পরিচালনা করছেন। অনেক ভালো থাকবেন।